Bismillahirrahmanirrahim. How are you, my beloved JC candidates and learners? I hope you are well, staying at home. I'm also fine. This is Mehdi Hassan, assistant teacher, English, Shorishadi High School. This is the class for HSC. I'm going to start your question number, grammar part, question number 3, phrases or words. Here are some important rules, including in the boards. Please have a look. First of all, rule 4, would rather, and rule 5, let alone. Then I will discuss another rules of the topics. প্রথমেই আমরা দেখছি যে উড রেদার দিয়ে আছে, এটা অর্থ হচ্ছে অধিক ভালো, অর্থাৎ আমরা যদি দুটি বিষয়বস্তুর মধ্যে যে বিষয়বস্তুটিকে অধিক প্রায়োরিটি দিয়ে থাকি বা গুরুত্ব দিয়ে থাকি সেক্ষেত্রে আমরা উড রেদার ব্যবহার করে থাকি। তো সেক্ষেত্রে দুটি বিষয়বস্তুর মধ্যে আমাদের দ্যান শব্দটি থাকতে হবে এবং শুরুতে সাবজেক্ট ফর্মটি থাকতে হবে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে সাবজেক্ট ফর্মটি আছে আই, আর হচ্ছে দ্যান শব্দটি আছে। তো দ্বিতীয় নাম্বার এক্সাম্পলও আমরা একই রকম দেখতে পাই, সাবজেক্ট এবং দ্যান শব্দটি আছে, এবং তৃতীয়টিতে একই রকম সাবজেক্ট এবং দ্যান শব্দটি দেওয়া আছে। তো আমরা সহজেই বুঝতে পারলাম যে প্রত্যেকটিতে যখন শুরুতে সাবজেক্ট এবং দ্যান শব্দটি থাকে তখন অধিক তুলনা অর্থে একটির চেয়ে আরেকটি অধিক ভালো অর্থে আমরা উড রেদার শব্দটি নিয়ে থাকি। তো এখানে আমরা উড রেদার শব্দটি সহজে বসিয়ে ফেলতে পারব। তো প্রিয় শিক্ষার্থী বন্ধু, সবাই আমরা বুঝতে পারলাম যে উড রেদার কেন বসলো। আমরা শুরুতে সাবজেক্ট এবং পরবর্তীতে দ্যান শব্দটি পেলাম, তাহলে অবশ্যই উড রেদার শব্দটি আমরা এখানে সহজে বসাতে পারব। সো উই উইল প্র্যাকটিস মোর অ্যাট হোম ইন আওয়ার এক্সাম কোশ্চেন্স। দেন কাম টু আওয়ার নেক্সট রুলস, রুল 5, লেট অ্যালোন। লেট অ্যালোন শব্দটির অর্থ দূরের কথা বা চিন্তায় করা যায়। টেকনিক সাবজেক্ট প্লাস নেগেটিভ ওয়ার্ড, আমরা এই নেগেটিভ ওয়ার্ডগুলোকে অবশ্যই মনে রাখব যে নট, নেভার, স্কার্সলি, হার্ডলি, বেয়ারলি, রেয়ারলি, সেলডম অ্যাটসেট্রা। নেগেটিভ ওয়ার্ড যখন কোনো সাবজেক্টের সাথে বসে একটি বিষয়বস্তুর অপারগতা বোঝাতে এবং পরবর্তীতে যখন গ্যাপ চিহ্নটি পরের বিষয়বস্তু বা বড় বিষয়বস্তু থাকে তখন আমরা সেই ক্ষেত্রে লেট অ্যালোন শব্দটি ব্যবহার করতে পারি। ফর এক্সাম্পল, মারুফ ক্যান নট আর্ন 50 মার্কস। এখানে আমরা দেখতে পেলাম যে সাবজেক্টের সাথে একটি নেগেটিভ ওয়ার্ড দেওয়া আছে, ক্যান নট। তো এখানে একটা বিষয়বস্তু হচ্ছে যে 50 মার্কস সে আর্ন করতে পারে না। তো ছোট বিষয়বস্তু যে 50 মার্কস, কারণ আমরা দেখতে পাচ্ছি যে 80 মার্কস আরও অধিক নাম্বার, তাহলে এটাকে আমরা অধিক বিষয়বস্তুর মধ্যে রাখতে পারি। তাহলে এটা বড় বিষয়বস্তু, এই দুটি বিষয়বস্তুর মধ্যে আমরা নেগেটিভ পাচ্ছি। তাহলে সাবজেক্ট প্লাস নেগেটিভ ফর্ম, একটি বিষয়বস্তু, ছোট বিষয়বস্তু এবং অন্য একটি যে বড় বিষয়বস্তু, এভাবে আমরা আইডেন্টিফাই করে ফেলব। বড় বিষয়বস্তু, তাহলে সেক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি কি লেটার। পরবর্তীতে একই রকম, অলকা হার্ডলি অ্যাফোর্ড টু বাই আ সেলফোন। এখানে আমরা এই সাবজেক্টের সাথে পেলাম নেগেটিভ একটি ওয়ার্ড, হার্ডলি, স্কার্সলি, সেলডম, রেয়ারলি শব্দগুলো আমরা নেগেটিভ ওয়ার্ড। এইসব নেগেটিভ ওয়ার্ড আমরা অবশ্যই আত্মস্থ করব যে নেগেটিভ ওয়ার্ডগুলো কোনগুলো। এই নেগেটিভ ওয়ার্ডগুলো যদি থাকে, একটি বিষয়বস্তু আমরা দেখলাম হার্ডলি অ্যাফোর্ড টু বাই আ সেলফোন, অর্থাৎ সে সেলফোনই কিনতে পারে না। হার্ডলি শব্দটির অর্থ হচ্ছে একবারই না পারা অর্থে
মানে হচ্ছে নাই থাকা বা না পারা অর্থে বোঝায়, তো হার্ডলি মানে কিনতেই পারে না, সেক্ষেত্রে ল্যাপটপ কিনবে কী করে? তাহলে একটা বিষয়বস্তু হচ্ছে যে সেলফোন, এখানে নেগেটিভ অর্থে একটা বিষয়বস্তু চলে আসলো, ছোট একটি বিষয়বস্তু সেলফোন, সেলফোনের চেয়ে আরেকটু দামি বিষয়বস্তু হচ্ছে ল্যাপটপ, তাহলে এটা আমরা বড় বিষয়বস্তু ধরে নিলাম। তাহলে একটা বড় বিষয়বস্তু সে কিনতেই পারে না বা বহন করতে পারে না, তা বড় বিষয়বস্তু বহন করবে কীভাবে, সেই অর্থে আমরা লেট অ্যালোন শব্দটি ইউজ করতে পারলাম। একই রকম আমরা তৃতীয় নাম্বার এক্সাম্পলে দেখতে পাচ্ছি, হি নেভার ট্রাভেল টু বাই অ্যান এসি বাস, সে কখনো এসি বাসে ভ্রমণ করতে পারেনি। তার মানে এখানে আমরা পেলাম একটি নেগেটিভ ওয়ার্ড, সাথে একটা বিষয়বস্তু হলো এসি বাসে ট্রাভেল করা। তাহলে এসি বাসে ট্রাভেল করতে পারেনি, আর সেক্ষেত্রে অ্যারোপ্লেন অথবা এয়ারে কীভাবে, বিমানে সে কীভাবে ট্রাভেল করতে পারে। তাহলে এখানে আমরা দ্বিতীয় বিষয়বস্তু, যেটা ছোট বিষয়বস্তু পেলাম, তাহলে বড় বিষয়বস্তু পেলাম। ছোট বিষয়বস্তুই সে ট্রাভেল করতে পারেনি, বড় বিষয়বস্তুতে কথা তো চিন্তাই করা যায় না বা এটা দূরের কথা, সেক্ষেত্রে আমরা লেট অ্যালোন সহজে লিখে ফেলতে পারছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা আশা করি রুল 4 এবং রুল 5 দুটি রুলসই ভালো করে বুঝতে পেরেছ। আমরা পরবর্তী রুলসে চলে যাব। আমাদের পরবর্তী রুলসটা Rule 6. অ্যাজ ইফ অথবা অ্যাজ তো, এটার বাংলা অর্থ হচ্ছে যেন অথবা মনে হয়, যেন অথবা মনে হয়। তো আমরা এখানে যেন অথবা মনে হয় এটা পেলাম, আর এই ক্ষেত্রে আমাদের টেকনিকটা কি একটু খেয়াল করি। Okay, I think you should take down this in your notebook. First of all, technique, subject plus speech, talks, matters, behaves, feels, acts, swims। এই শব্দগুলো যখন আমরা প্রেজেন্ট অথবা পাস্ট টেন্সে পাই,
আমরা শব্দগুলোকে প্রেজেন্ট অথবা পাস্ট টেন্সে পেতে পারি। তো আমি এখানে প্রেজেন্ট টেন্সে লিখলাম জাস্ট মনে রাখার জন্য। এই শব্দগুলো যখন প্রেজেন্ট টেন্সে পাই তখন আমাকে পরবর্তীতে এই যে গ্যাপ চিহ্ন আছে, গ্যাপ চিহ্নের পরে সাবজেক্ট ভার্ব, অর্থাৎ এই ভার্বগুলোর ভার্ব পাস্ট ফর্ম এবং সেই সাথে হ্যাড অথবা হ্যাড বিন অথবা ওয়্যার প্লাস এক্সটেনশন এগুলো দেখতে হবে। তখন আমি অ্যাজ ইফ মিলে নিব। সো ফর এক্সাম্পল, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখানে রুল 6 অ্যাজ ইফ অথবা অ্যাজ দো দেখতে পেলাম, যার অর্থ হচ্ছে যেন অথবা মনে হয়। তো এই ক্ষেত্রে আমরা অবশ্যই এক্সাম্পলের মধ্যে রুলসটি মিলিয়ে নিব। প্রথমে আমরা দেখলাম যে এখানে একটি সাবজেক্টে দেওয়া আছে, তার সাথে ওয়ার্ডগুলো দেওয়া আছে বিহেভস, টক্স, ম্যানার্স। এগুলো দিয়ে মনে হয় যেন কেউ কোনো কিছু ভাব দেখাচ্ছে, হ্যাঁ, যদি একটা ভাব অর্থে বোঝায়। অর্থাৎ আমরা যদি কাউকে কখনো ক্রিটিসাইজ করি তো তখন সেক্ষেত্রে অ্যাজ ইফ অ্যাজ দো আমরা ব্যবহার করে থাকি। তো আমার কাছে মনে হচ্ছে সে ভাব দেখাচ্ছে, এক্ষেত্রে আমি অ্যাজ ইফ অ্যাজ দো ব্যবহার করতেই পারি। দেখা গেল যে হি বিহেভস, সে আচরণ করছে এমনভাবে হি ওয়ার প্রাইম মিনিস্টার, যে সে একজন প্রধানমন্ত্রী। আমরা এখানে দেখলাম যে বিহেভ শব্দটি আছে এবং এখানে ওয়ার শব্দটি দেওয়া আছে। তো বিহেভস এবং ওয়ার শব্দটি দুটি অর্থে, একটা প্রেজেন্ট এবং আরেকটি পাস্ট। তো এটি হচ্ছে আমরা প্রেজেন্ট, যেটাকে আমি সংক্ষেপে V1 দিলাম, আর এটি হচ্ছে পাস্ট। এভাবে আমরা মিলিয়ে নিলে দেখলাম যে অ্যাজ ইফ শব্দটি এই জন্য অ্যাপ্রোপ্রিয়েট। এরপরেরটা আমরা দেখতে পেলাম হি অ্যাক্টেড। অ্যাক্টেড শব্দটি হচ্ছে V2 অর্থাৎ পাস্ট ফর্ম। এখানে আছে হ্যাড বিন শব্দটি, তার মানে হচ্ছে আমরা পাস্ট ফর্ম এবং হ্যাড বিন সে এমনভাবে আচরণ করব। তো এখানে অ্যাক্টেড শব্দটি আমরা খেয়াল রাখবো যে শব্দগুলো আছে কিনা। শব্দগুলো আমরা অবশ্যই আত্মস্থ রাখার চেষ্টা করব এবং বুঝবো যে শব্দগুলো দিয়ে একটা পাস্ট আর একটা পাস্ট পারফেক্ট এরকম নির্দেশ করব। তাহলে আমরা এখানে কি ব্যবহার করতে পারি? অ্যাজ ইফ অথবা অ্যাজ দো। একই রকম দেখলাম এখানে দেওয়া আছে B1 অর্থাৎ ভার্বের প্রেজেন্ট, আরেকটি আছে হ্যাড বিন। ইট সেন্স ইট হ্যাড বিন, এখানে হয়তো ইট সেন্স ইট ওয়ার হতে পারে, ইট সেন্স ইট হ্যাড হতে পারে, ইট সেন্স ইট নিউ বা ভার্বের পাস্ট ফর্ম হতে পারে। তো অ্যাভেলেবেল ওয়ার্ডগুলো আসলে আসে কোন ফরম্যাটে, কোন রুলসে হয় সেটা আমরা বোঝার প্রয়োজন নেই। আমরা এখানে বুঝবো যে শব্দগুলো আছে কিনা এবং সেই সাথে হচ্ছে এই ভার্বগুলো দেওয়া আছে কিনা। তাহলে সেই ক্ষেত্রে আমরা নিশ্চিত হয়ে অ্যাজ ইফ অথবা অ্যাজ দো বসাতে পারি। প্রিয়
শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা রুল 6ও বুঝতে পেরেছো। এবার আসি আমরা রুল 7 নিয়ে। রুল 7 হচ্ছে as soon as শব্দটির অর্থ হচ্ছে শীঘ্রই, অথবা যতই ততই, অথবা যেই মাত্র সেই মাত্র। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি এখানে দুটি টেকনিকের কথা লিখেছি। এই টেকনিকটি হচ্ছে যে শুরুতেই একটি গ্যাপ চিহ্ন থাকলো, পরবর্তীতে তুমি দেখতে পেলে এখানে সাবজেক্ট প্লাস V1 আছে, এক্সটেনশন আছে, এরপরে হচ্ছে সাবজেক্ট প্লাস V2, অর্থাৎ এখানে সাবজেক্ট দুটি, একটি হচ্ছে সাবজেক্ট 1 আরেকটি হচ্ছে সাবজেক্ট 2। তো এখানে একই সাবজেক্ট থাকতে পারে, আবার দেখা গেল যে সাবজেক্টগুলো দুইটা ভিন্ন ভিন্ন থাকতে পারে। তো এখানে মূল বিষয়টা হচ্ছে যে শুরুতে তুমি গ্যাপ দেখবে, পরবর্তীতে যখন একটা সাবজেক্ট দেখলে এবং সাবজেক্টের প্রথম অংশ যখন V1 আসে, পরবর্তীতে V2 দেখলা। তার মানে হচ্ছে দুইটা সাবজেক্ট এখানে খেয়াল করতে হবে, এটা হয় এক না হয় ভিন্ন ভিন্ন। সেখানে একটি অংশ হচ্ছে V1 আর একটি অংশ হচ্ছে V2। দ্বিতীয় টেকনিকটা হচ্ছে সাবজেক্ট প্লাস V2, যদি V2 অথবা V1 যেটাই থাকে, তো আমি এখানে V2 লিখেছি, তুমি মনে করতে পারো যেখানে V1ও থাকতে পারে। তারপরে এক্সটেনশন অংশ, এরপরে হচ্ছে as soon as মানে হচ্ছে তোমার অ্যান্সার, তারপর হচ্ছে দ্বিতীয় সাবজেক্ট, এরপর হ্যাড অথবা হ্যাড। তো এখানে আমাদের খেয়াল রাখতে হবে
যে দুইটা সাবজেক্ট, ঠিক আছে, সেটা এক অথবা ভিন্ন ভিন্ন। তো সেই ক্ষেত্রে এখানে একটা সাবজেক্ট, এখানে দুইটা সাবজেক্ট এক অথবা ভিন্ন ভিন্ন। তো সেই ক্ষেত্রে আমাদের এই সাবজেক্টের পরে যে ভার্বটি দেওয়া আছে এই ভার্বের পাস্ট ফর্ম, আর পরবর্তীতে যদি পাস্ট ফর্ম থাকে সেখানে হ্যাড অথবা হ্যাড বিন অথবা বি থ্রি, যেটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স থাকতে হবে। অর্থাৎ প্রথম অংশ যখন গ্যাপ দেওয়া থাকবে বা গ্যাপ না দেওয়া থাকলেও আমাদের খেয়াল করতে হবে ভার্ব দুটিকে মিলিত করতে হবে, যে একটি অংশর ভার্ব যদি প্রেজেন্ট হয় পরের অংশটি ভার্বটি পাস্ট টেন্স হবে। এবং আমরা পরবর্তীতে দেখলাম যদি একটি অংশের ভার্ব পাস্ট টেন্স হয় পরবর্তী অংশের ভার্বটা পাস্ট পারফেক্ট হবে। সো লেটস গো টু এক্সাম্পল ফর বেটার ইউ নো। দেখো এখানে প্রথম এক্সাম্পলটি হচ্ছে ড্যাশ আই রিচড দ্য স্টেশনস দ্য ট্রেন হ্যাড লেফট। তো প্রথম অংশে আমরা দেখতেই পেলাম যে একটা অংশ, আমরা অংশটা কীভাবে বুঝি, সেটা হচ্ছে একটা কমা চিহ্ন এখানে থাকবে। তাহলে এখানে আমরা এই কমা চিহ্নটি দিয়েও মোটামুটি নিশ্চিত হতে পারি। তবে কোনো কোনো ক্ষেত্রে কমা চিহ্ন নাও থাকতে পারে। তো কমা চিহ্ন যদি না থাকে সেক্ষেত্রে আমরা কীভাবে নিশ্চিত হব যে এখানে অ্যাজ সুন অ্যাজ থাকবে। তো মূল ফ্যাক্টটা হচ্ছে যে দুটি অংশে আমরা ভার্বগুলো খেয়াল করি, যে এখানে একটা সাবজেক্ট দেওয়া আছে, দেখি এখানেও একটা সাবজেক্ট দেওয়া আছে। তো আই রিচ দ্য স্টেশনস দ্য ট্রেন হ্যাড লেফট, অর্থাৎ আমি যেইমাত্র স্টেশনে পৌঁছালাম ট্রেনটি ছেড়ে চলে গেল। তো এই ক্ষেত্রে দেখো দুইটি সাবজেক্ট, এখানে একটি সাবজেক্ট আছে, এখানে একটি সাবজেক্ট আছে। দুটি সাবজেক্ট কিন্তু এক নয়, এখানে দুটি সাবজেক্ট কিন্তু এক নয়। দুটি সাবজেক্ট একও থাকতে পারে, আবার দুটি সাবজেক্ট এক নাও থাকতে পারে। তাহলে আমি বললাম যে দুটি সাবজেক্ট এক হয়নি। তাহলে সেক্ষেত্রে আমি ভার্বটি খেয়াল করি, এই যে ভার্বটি দেওয়া আছে রিচড মানে পৌঁছানো, পৌঁছালাম। তো এই ভার্বটি পাস্ট টেন্স। আমরা পরবর্তী ভার্বটিতে দেখলাম যে হ্যাড লেফট, যেটা পাস্ট পারফেক্ট। তাহলে এটা হচ্ছে বি থ্রি, যেটা পাস্ট পারফেক্ট টেন্স হিসেবে আছে। কেমন? তাহলে আমরা দেখতে পেলাম একটা হচ্ছে পাস্ট টেন্স, পরেরটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স। আমরা অ্যাজ সুন এর শব্দটি এখানে বসাই নিতে পারব। তাহলে দুটি ভার্বের তুলনা আমরা করব, যে প্রথমটি যদি পাস্ট টেন্স হয় পরেরটি পাস্ট পারফেক্ট হতে হবে, প্রথমটি যদি প্রেজেন্ট হয় পরেরটি পাস্ট হতে হবে। এরকম অর্থে আমরা অ্যাজ সুন এস ব্যবহার করতে পারি। সেই ক্ষেত্রে সাবজেক্ট দুটি এক হতে পারে, আবার এক নাও হতে পারে। এখানেও আমরা কিভাবে নিশ্চিত হলাম, এখানে আমরা দেখতে পেলাম যে ভার্বটি আছে উইল রিচ, এটা হচ্ছে ফিউচার ইনডিফিনিট টেন্স। উইল, শ্যাল উইল প্লাস V1, আমরা জানি ফিউচার সিম্পল। তো ফিউচার সিম্পলের ক্ষেত্রে আমরা আবার পরবর্তী ভার্বটি দেখলাম যে এটা পাস্ট দেওয়া আছে, হয়তো এটা প্রেজেন্টও দেওয়া থাকতে পারে, নো প্রবলেম। তো সেক্ষেত্রে আমাদের ভার্বটি খেয়াল করতে হবে, কিন্তু এটা কখনো পাস্ট পারফেক্ট হবে না। তাহলে আমরা এখানে প্রেজেন্ট, পরেরটা পাস্ট পেলাম। একটি হচ্ছে এটাকে আমরা B1 দিতে পারি, আর পরেরটা হচ্ছে B2। এক্ষেত্রে আমরা ভার্বগুলোকে অবশ্যই আইডেন্টিফাই করব। আর আমরা একটা অংশের কাজ শেষ হতে না হতে আরেকটা অংশ কাজ শুরু হয়ে গেল, এই অর্থে আমরা অ্যাজ সুন অ্যাজ শব্দটিকে দিতে পারি। কখনো কখনো অ্যাজ সুন অ্যাজ শব্দটির পরে পসিবল শব্দটি ব্যবহার হয়। তো আমরা অ্যাজ সুন অ্যাজ শব্দটির পরে যখন পসিবল শব্দটি দেখব, এখানে আমি ডট ডট দিলাম যে পসিবল শব্দটি যখন এখানে থাকে
যখন কোনো সেন্টেন্সের মধ্যে এই পসিবল শব্দটি দেওয়া থাকবে তখনও কিন্তু আমরা অ্যাজ সুন অ্যাজ শব্দটি ব্যবহার করতে পারি। আমি মুখেই উদাহরণটি দিচ্ছি, যেমন আই উইল রিচ মাই স্কুল ইন টাইম অ্যাজ সুন অ্যাজ পসিবল, অর্থাৎ আমি শীঘ্রই স্কুলে পৌঁছাবো। তো আমরা এখানে দেখতে পেলাম যে পসিবল শব্দটি আছে, তার আগে একটি গ্যাপ চিহ্ন দিয়েছে, তাহলে অবশ্যই আমরা অ্যাজ সুন অ্যাজ পসিবল শব্দটি ব্যবহার করব। যেমন আরেকটি উদাহরণ দিলাম, যেমন হি রিচড দ্য হসপিটাল ড্যাশ পসিবল অ্যাজ সুন অ্যাজ পসিবল, সে হসপিটালে পৌঁছেছিল যত শীঘ্রই সম্ভব, নাকি? তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা অ্যাজ সুন অ্যাজ যে ফ্যাক্ট তোমরা এটা বুঝতে পেরেছ। তো আমরা পরবর্তী ক্লাসে ইনশাল্লাহ অন্য রুলসগুলো নিয়ে আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, এই কামনা রেখে আমি আমার ক্লাসটি থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।